এপিসোডের শুরুতেই আমরা দেখি আবিল সেই গার্ডেনে এসে পৌঁছায় যেখানে পার্টি চলছিল। সেখানে এসে সে কোর্টকে আহত অবস্থায় দেখতে পায়। এরপর আমরা দেখি ওই সিগন্যালটা দেখে রিও ভাবতে থাকে, এই দুনিয়ায় তো ফায়ারওয়ার্কস বলে কিছু নেই, তাহলে এটা নিশ্চয়ই ম্যাজিক। কিন্তু কেন? ঠিক তখনই দুজন লোক দৌড়াতে দৌড়াতে এসে রিওর সঙ্গে ধাক্কা খেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দৃশ্যে আমরা অস্কারকে দেখি নিলস, ইটো আর আমনের সামনে দাঁড়িয়ে। সে তাদের রাজকুমারীর কাছ থেকে দূরে সরে যেতে বলে, কিন্তু কথা শেষ হতেই অস্কার হঠাৎ তাদের উপর আক্রমণ চালায়। ইটোর সঙ্গে সঙ্গে সেঞ্চুরি ব্যবহার করে সবাইকে সেই আক্রমণ থেকে বাঁচিয়ে ফেলে। তবে এই ক্ষমতা ব্যবহার করার কারণে সেও কিছুটা আঘাত পায়। অস্কার আবারও তাদের রাজকুমারীর কাছ থেকে দূরে থাকার হুঁশিয়ারি দেয়, কিন্তু তারা তার কথা মানতে অস্বীকার করে। তখন অস্কার আবার আক্রমণ করে, আর ইটো আবারও সেঞ্চুরি কাস্ট করে। কিন্তু এবার সেই আক্রমণ সেঞ্চুরিকে ভেঙে দিয়ে সরাসরি তিনজনের গায়ে আঘাত হানে। এরপর অস্কার আরও একবার আক্রমণ করতে উদ্যত হয়। ঠিক তখনই হঠাৎ একটি বরফের গোলা ছুটে এসে পড়ে, আর সবাই রক্ষা পায়। আমরা দেখি রিও সেখানে এসে পৌঁছেছে। বন্ধুদের আহত অবস্থায় দেখে সে ভীষণ রেগে যায়। সে অস্কারকে প্রশ্ন করে, তুমি আমার বন্ধুদের সঙ্গে কি করছো? অস্কার তাকে চুপ থাকতে বলে, আর তিনজনকে ফিওনার কাছ থেকে দূরে সরে যেতে বলে, আবার আক্রমণ চালায়। তখন রিও নিজের শক্তি দিয়ে অস্কারের আক্রমণ নিস্তেজ করে দেয়। এটা দেখে অস্কার ঠান্ডা গলায় বলে, মনে হচ্ছে আগে তোমাকেই শেষ করতে হবে। এই কথা বলেই সে রিওর দিকে অসংখ্য আগুনের তীর ছুড়ে দেয়, আর সেই আক্রমণ থেকে বাঁচতে রিও একসঙ্গে 10টি বরফের প্রাচীর তৈরি করে ফেলে। অস্কার আবার রিওর ওপর আক্রমণ শুরু করলো, কিন্তু রিও তার বরফের দেয়াল তৈরি করে সব আক্রমণ থেকে নিজেকে রক্ষা করলো। এটা দেখে অস্কার বেশ অবাক হয়ে গেল। এরপর রিও অসংখ্য বরফের সূচের মতো ধারালো আইসিকল ছুঁড়ে অস্কারের ওপর আক্রমণ করল। কিন্তু অস্কার আগুনের এক ঘূর্ণিঝড় তৈরি করে সেই সব আইসিকল ধ্বংস করে দিল। তারপর সেই একই আগুনের ঘূর্ণিঝড় দিয়ে রিওর ওপর আক্রমণ করল। রিও নিজের চারপাশে আবার একটি বরফের দেয়াল তৈরি করে সেই আক্রমণ থেকে বেঁচে গেল। এরপর রিও পানির আক্রমণ করল এবং সেই পানিকেই মুহূর্তের মধ্যে বরফে পরিণত করল। তবে অস্কার সেখান থেকেও দক্ষতার সঙ্গে বেঁচে গেল। তারপর রিও সেই বরফের ওপর দিয়ে স্লাইড করতে করতে অস্কারের দিকে এগিয়ে এসে তার তলোয়ার দিয়ে আক্রমণ করল। কিন্তু অস্কারও নিজের তলোয়ার দিয়ে সেই আক্রমণ ঠেকিয়ে দিল। তারপর দুজনেই আবার একে অপরের ওপর আক্রমণের জন্য প্রস্তুত হয়ে দাঁড়ালো। ঠিক তখনই অ্যাবেল সেখানে এসে উপস্থিত হলো এবং তাদের থামতে বলল। রিও অ্যাবেলকে মাঝখানে না আসতে বলল। তখন অ্যাবেল বলল, আমাকে মাত্র 1 মিনিট সময় দাও। এরপর সে অস্কারকে নিজের পরিচয় দিল এবং বলল যে এই 4 জন সেই আক্রমণের সঙ্গে জড়িত নয়, তারা লুন গিল্ডের অ্যাডভেঞ্চারার। তারপর সে অস্কারকে শান্ত হতে বলল। তখন রিও অ্যাবেলকে বলল, তোমার কথা যদি শেষ হয়ে থাকে তাহলে এখন আমি তাকে মেরে ফেলব। আমির অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? রিও বলল, সে আমার বন্ধুদের সঙ্গে যা করেছে তারপর আমি তাকে ছেড়ে দিতে পারি না, কিংবা সেই মহিলাকে ফিরিয়ে দেওয়ার আগে তাকে বরফে জমিয়ে রাখা হলেও মন্দ হবে না। এ কথা শুনেই অস্কার রেগে গেল এবং রিওর ওপর একটি ভয়ঙ্কর বড় আক্রমণ চালালো। কিন্তু রিও পানির জেট ব্যবহার করে সেই আক্রমণটাকে নিস্তেজ করে দিল। এরপর অ্যাবেল আবার তাদের থামানোর চেষ্টা করল এবং রিওকে বলল, এভাবে চলতে থাকলে যুদ্ধও বেঁধে যেতে পারে। তারপর অ্যাবেল অস্কারকে বলল, আমি এখানে প্রিন্স কোডের আদেশে এসেছি। সে অস্কারকে বলে যে এখন তাদের সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত প্রিন্স ও প্রিন্সেসের নিরাপত্তা নিশ্চিত করা এবং তারপর এই আক্রমণের তদন্ত করা। তাহলে এই লড়াইয়ের আদৌ কোনো মানে আছে কি? এরপর সে রিওকে বলে সে বুঝতে পারে রিও কেন এত রাগান্ত, কিন্তু তবুও তাকে শান্ত হতে হবে। রিও তখন তাকে জিজ্ঞেস করে, তোমার জায়গায় যদি কেউ রিয়াকে আঘাত করত, তুমি কি তখনও শান্ত থাকতে পারতে? অ্যাবেল উত্তর দেয়, হ্যাঁ, কারণ রিয়া কখনোই আমাদের কিংডম আর এম্পায়ারের মধ্যে যুদ্ধ শুরু হোক এটা চাইবে না। রিও বলে, এই সব কথা বলা শুধু সময় নষ্ট। তারপর সে অস্কারের উপর আক্রমণ করতে এগিয়ে যায়, কিন্তু অ্যাবেল মাঝখান থেকে সরে দাঁড়ায় না। তাই রিও শেষ মুহূর্তে নিজের আক্রমণ থামিয়ে দেয়। এটা দেখে অস্কারও তার তলোয়ারটি আবার খাপে ঢুকিয়ে ফেলে। রিও তখন অ্যাবেলকে জিজ্ঞেস করে, তুমি এড়িয়ে গেলে না কেন? অ্যাবেল বলে, আমি চাই না তোমার কারণে এমন কিছু ঘটে যাক। এ কথা শুনে রিও অবশেষে শান্ত হয়ে যায়। সে অ্যাবেলকে বলে প্রিন্সেসকে অস্কারের কাছে দিয়ে দিতে, তারপর মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপরের দৃশ্যে দেখা যায় নিলস, ইটো এবং আমন তিনজনই পুরোপুরি সুস্থ হয়ে গেছে।
রিয়া তাদেরকে হিল করে দিয়েছিল। এটা শুনে ইটো ভীষণ খুশি হয়ে যায়। তারপর আমরা সেখানে অ্যাবেলকে দেখতে পাই। সে তাদের বলে যে সে প্রিন্স ও প্রিন্সেসকে সবকিছু জানিয়েছে এবং অস্কার তাদের কাছে ক্ষমা চেয়েছে। এ কথা শুনে তিনজনই স্বস্তি পায়, কারণ তারা ভয় পাচ্ছিল যে হয়তো তাদের শাস্তি পেতে হতে পারে। এরপর অ্যাবেল তাদের জানায় যে প্রিন্সেস তাদের তিনজনকে ধন্যবাদ জানাতে চান, কারণ তারা তাকে মাটিতে পড়ে যাওয়া এবং আক্রমণকারীদের হাত থেকে রক্ষা করেছিল। এমনকি তিনি তাদের পুরস্কারও দেবেন। পুরস্কারের কথা শুনে তিনজনই খুব খুশি হয়ে যায়। তারপর আমরা নিলস, ইটো, আমন এবং রিওকে শহরের মধ্যে ঘুরে বেড়াতে দেখতে পাই। তারা বলে যে উৎসব শেষ হয়ে গেছে। এর মানে হলো তাদের প্রথম অ্যাসকট মিশনটাও শেষ। কিন্তু রিও বলে, না, এখনও না। আমাদের অ্যাসকট কাজ তখনই শেষ হবে যখন আমরা নিরাপদে বাড়ি পৌঁছে যাব। তারপর সে বলে, চলো এখন লনে ফিরে যাই। এরপর দৃশ্যটা চলে যায় লনের লাইব্রেরিতে। সেখানে দেখা যায় সেরা রিওকে ছাড়া খুবই বিরক্ত ও একঘেয়ে অনুভব করছে। সে রিওর অপেক্ষা করছে। সেরা মনে মনে ভাবতে থাকে, কোনো কাজেই আমার মন বসছে না, অথচ 1 মাস আগেও তো আমি জানতামই না যে রিও নামে কেউ আছে। এরপর সে গিল্ডের বাইরে বেরিয়ে আসে এবং ভাবতে থাকে, আমি এমন কেন অনুভব করছি। তারপর সে আগের সেই খাবারের দোকানে যায়। সেখানে গিয়ে সে রিওকে দেখতে পায়। রিওকে দেখা মাত্রই সেরার আনন্দে চোখ বড় হয়ে যায়। সে গিয়ে রিওর পাশে বসে পড়ে এবং দুজন কথা বলতে শুরু করে। পরের দৃশ্যে দেখা যায় সেরা রিওকে লাইব্রেরির একটি নিষিদ্ধ অংশে নিয়ে আসে। সেখানে যেতে হলে অন্তত বি র্যাঙ্কের অনুমতি লাগত। সেরা রিওকে বলে, আমি তোমার জন্য বিশেষ অনুমতি নিয়েছি। তারপর সে রিওকে একটি বই দেখায় যেটা অ্যালকেমি সম্পর্কে। বইটি দেখে রিও খুবই খুশি হয়ে যায়। সেরা তখন বলে, এখন নিশ্চয়ই বুঝতে পারছো কেন আমি তোমাকে এটা দেখাতে চেয়েছিলাম। রিও সেরাকে ধন্যবাদ জানিয়ে বই থেকে নোট নেওয়া শুরু করে। তখন সেরা তাকে বলে, তুমি ট্রান্সক্রাইব ব্যবহার করে এটা কপি করতে পারবে না, কারণ এটা কাগজে লেখা নয়। এটা শুনে রিও কিছুটা বিভ্রান্ত হয়ে যায় এবং জিজ্ঞেস করে, তুমি কি ট্রান্সক্রাইবিংয়ের কথা বলছো? তারপর জানা যায় ট্রান্সক্রাইব একটি বিশেষ স্পেল যার সাহায্যে কাগজে লেখা যে কোনো কিছু হুবহু কপি করা যায়। আর এই বিষয়টা রিও আগে কখনো জানতো না। এটা দেখে সায়রা তাকে বলল, তোমার অনেক বিষয় সম্পর্কে অনেক জ্ঞান আছে আর তুমি বেশ শক্তিশালীও, কিন্তু তবুও কিছু মৌলিক বিষয় সম্পর্কে তোমার একেবারেই ধারণা নেই। তুমি সত্যিই বেশ অদ্ভুত। এরপর রিও সেই বইগুলোর থেকে কিছু নোট নিয়ে নিল। তারপর সে সায়রাকে জিজ্ঞেস করল, তুমি তো প্রায়ই লাইব্রেরিতে আসো, তাহলে তোমার প্রবেশ ফি তো অনেক বেড়ে যায়, তাই না? সায়রা উত্তর দিল, আমি লর্ডের জন্য কাজ করি, তাই তিনি আমার প্রবেশ ফি মাফ করে দিয়েছেন। আর তার কারণেই আমি তোমাকে এখানে আনতে পেরেছি। তুমি সাধারণভাবে এখানে আসতে পারতে না। এ কথা শুনে রিও তাকে ধন্যবাদ জানালো। এরপর সায়রা বলল যে সে রিওকে একজন ট্রান্সক্রাইবারের কাছে নিয়ে যাবে, যাতে সে সেই স্পেলটি দেখে নিতে পারে। রিও বলল, আমার ম্যাজিক সম্পর্কে জ্ঞান একটু বেশি বিশেষায়িত। তখন সায়রা বলল, সত্যি বলতে মানবদের ম্যাজিক সম্পর্কে আমিও খুব বেশি কিছু জানি না। এরপর আমরা দেখি রিও সায়রার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো তার বয়স আসলে কত হতে পারে। এটা দেখে সায়রা বলল, তুমি নিশ্চয়ই খুব অদ্ভুত কিছু ভাবছো, তাই না? তারপর সে নিজেই জানিয়ে দিল যে তার বয়স 200 বছর। এ কথা শুনে রিও একদম অবাক হয়ে গেল। এটা দেখে সায়রা তাকে জিজ্ঞেস করল, এটা কি এত বড় কোনো চমকের বিষয়? রিও বলল, চমকটা আসলে এই কারণ এত বয়স হওয়ার পরও তুমি এখনো খুব সুন্দর। এ কথা শুনে সায়রা নিজেই একটু অবাক হয়ে গেল এবং লজ্জায় হালকা লাল হয়ে উঠল। এরপর তারা ট্রান্সক্রাইবারের কাছে পৌঁছে গেল। ঠিক তখনই সেখান থেকে অ্যাবেল বেরিয়ে এলো। অ্যাবেল তাদের জেনেছিল, তোমরা দুজন একসাথে এখানে কি করছো? রিও বলল, সায়রা একরকম আমার শিক্ষক। আর সায়রা হেসে বলল, আর রিও একরকম আমার ছাত্র। এ কথা বলেই তারা দুজনেই হেসে উঠল। তারপর আবেলের কিছু কাজ পড়ে যায়, তাই সে সেখান থেকে চলে যেতে উদ্যত হয়। তখন রিও তাকে বলে, তোমার সাথে আমার একটা কথা আছে, পরে তোমার কাছে আসব। আবেল বলে, ঠিক আছে। তারপর সে সেখান থেকে চলে যায়। এরপর সেরা রিওকে বলে, আগে আমার মনে হতো আমি একজন ব্যারন বলে তুমি আমার সাথে একটু নার্ভাস থাকো, কিন্তু এখন দেখছি তুমি অ্যাবেলের সাথে বেশ স্বাভাবিকভাবে কথা বলছো। সেরা আবার বলে, এটা কিন্তু ঠিক নয়, তোমার আমার সাথেও বন্ধু হওয়া উচিত। রিও বলে,
এতে আমার কোনো সমস্যা নেই। তখন সেরা বলে, তাহলে বলো, আমরা বন্ধু? রিও হেসে বলে, ঠিক আছে, আমরা বন্ধু। এ কথা শুনে সেরা খুবই খুশি হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি অ্যাবেল আবার রিওর সাথে আছে। রিও তাকে বলে, তুমি তো আমাকে 1 সপ্তাহ ধরে ট্রিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলে। কিন্তু দেখা যায় অ্যাবেল সেই কথাটা পুরোপুরি ভুলে গেছে। রিও তখন মজা করে বলে, আমি তো আগেই ভেবেছিলাম তুমি ভুলে যাবে। তারপর রিও বলে, তার বদলে আমার তোমার একটা সাহায্য দরকার। রিও তাকে বলে, আমার রুমমেট নেলসিটো আর অ্যামন জামস আলাদা হয়ে একসাথে থাকতে যাচ্ছে, তাই আমিও ভাবছি নিজের একটা বাড়িতে থাকব। অ্যাবেল জিজ্ঞেস করে, তুমি কি তাদের সাথে থাকবে না? রিও উত্তর দেয়, আমাকে ম্যাজিক আর অ্যালমেজিক আর অ্যালকেমি নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করতে হবে, তাই আমার একটা বড় উঠানসহ বাড়ি দরকার। তুমি কি এ ব্যাপারে আমাকে সাহায্য করতে পারবে? অ্যাবেল বলে, হ্যাঁ, এতে আমি তোমাকে সাহায্য করতে পারি। এরপর রিও বলে, ওয়াই, ওয়ানের সেই ম্যাজিক স্টোনগুলো বিক্রি করার কারণে এখন আমার বাজেট নিয়ে কোনো চিন্তা নেই। রিও আরও বলে, আমরা হয়তো কোনো অভিজাত পরিবারের পুরনো বাড়ি বা কোনো হান্টেড হাউসও পেয়ে যেতে পারি। ভাবতেই আমি খুব উত্তেজিত হয়ে যাচ্ছি। পরের দৃশ্যে দেখা যায় তারা একটি প্রপার্টি ডিলারের সাথে কথা বলছে। ডিলার তাদের বলে, দুঃখিত, কিন্তু আমরা কোনো অভিজাত পরিবারের সম্পত্তি নিম্ন সামাজিক মর্যাদার কাউকে বিক্রি করতে পারি না। তারপর আবিল তাকে জানায় যে রিও এমন একটি জায়গা খুঁজছে যেখানে বড় একটি উঠান, ইয়ার্ড আছে। তখন আমরা দেখি সেই ব্যক্তি খোঁজ খবর নিয়ে চেক করতে শুরু করে। কিছুক্ষণ পর সে এমন একটি সম্পত্তি খুঁজে পায়, তবে সেটি শহরের বাইরে অবস্থিত। এরপর আমরা দেখি প্রপার্টি ডিলার মিস্টার রিপলে রিও এবং আবিলকে সেই জায়গায় নিয়ে যায়। তিনি তাদের জানান যে এটি আসলে একটি ফার্ম হাউস। তিনি আরও বলেন, আগে একটি ক্লিনিক কোম্পানি এই জায়গাটির দেখভাল করত, তাই বাড়িটি এখনও বেশ ভালো অবস্থায় আছে। তারপর তারা দুজন মিলে পুরো বাড়িটা ঘুরে ঘুরে ভালোভাবে দেখে। সবকিছু দেখানোর পর মিস্টার রিপলে বাড়িটির দাম বলেন 5 কোটি ফ্লোরেন্স। এটা শুনেই রিও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। রিওর এত দ্রুত সম্মতি দেখে মিস্টার রিপলে একটু অবাক হয়ে যায়। তখন রিও বলে, আমার এই বাড়িটা খুব পছন্দ হয়েছে। এরপরের দৃশ্যে আমরা মাইকেলকে দেখি। সে বলতে থাকে যে রিও এবং ইনফার্নো ম্যাজিশিয়ানদের মধ্যে ইতিমধ্যেই একবার সংঘর্ষ হয়েছে। যদিও সেটা ছোট একটি সংঘাত ছিল, কিন্তু ভবিষ্যতে তাদের দ্বন্দ্ব অনেক বড় আকার নিতে পারে। মাইকেল আরও বলে, এই পথটা বেশ জটিল মনে হচ্ছে। সাধারণত শুধু পুনর্জন্ম নেওয়ার কারণে মানুষ এমন পরিস্থিতিতে জড়িয়ে পড়ে না। রিও যে শান্ত ও নিরাপদ জীবন চেয়েছিল, সেই জীবনটাই যেন তার থেকে সবচেয়ে দূরে সরে গেছে। শেষে মাইকেল বলে, রিও, আমি আশা করি তুমি এই অভিজ্ঞতা থেকে বেঁচে ফিরতে পারবে। এরপর আমরা দেখি এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়। আর এটাই ছিল আমাদের অ্যানিমের লাস্ট এপিসোড। কাল থেকে নতুন একটা অ্যানিমে কন্টিনিউ করব। তোমাদের জানা কোনো অ্যানিমে থাকলে কমেন্টে বলে যেতে পারো। তো বন্ধুরা, এটাই ছিল দ্য ওয়াটার ম্যাজিশিয়ানের এপিসোড 12। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।